যে আমাদের পররাষ্ট্রনীতিতে একটি কথা স্যারের মুখে শুনেছি, আগেও বলা হয়েছে যে আমরা প্রতিবেশীদেরকে বন্ধু হিসেবে দেখতে চাই, আপনার প্রভু হিসেবে দেখতে চাই না। এই যে একটা মূলনীতি, এটার মধ্যে অটল থাকতে হবে, আমাদের কোনো ভয় নাই। দ্বিতীয় নম্বর হলো যে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক কাতারে একসাথে থাকি, উঠা বসা করি। আমার চাঁদপুরে সংক্ষেপে বলতে চাই, মুক্তিযুদ্ধের সময়ও আমার পাশের গ্রামে 350 ঘর হিন্দু ছিল। আমার আব্বা একজন বড় আলেম ছিলেন। তো রাজাকাররা যখন ঘর বাড়ি পড়াচ্ছিল তখন আমি 12 বছরের সন্তান। আমরা খুদে মুক্তি বাহিনী করে লাঠি নিয়ে ওদেরকে দৌড়াইছিলাম। আব্বা গিয়ে থামাইছেন, এদেরকে মারা কেন, এরা তো মানুষ। তারপর তারা সাহস করেনি। এই জন্য আমি যে কথাটা বলবো, প্রস্তাব হলো এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা যেখানে আছেন তারা তাদের অবস্থানে থাকবেন। আমাদের দেশে ইমাম আছে 3 লক্ষাধিক, মাদ্রাসার শিক্ষক আছে প্রায় 2.5 লাখ, যারা সরকারি চাকরি আমরা বেতন পায়। আমাদের ওয়াইজের সংখ্যা 1 লাখ, আমাদের খানকার সংখ্যা প্রায় 2.5 লাখ, আমাদের হাফেজের সংখ্যা 16 লাখ। আমাদের বিশাল এক বাহিনী মুসলমানদের, এদেরকে উদ্বুদ্ধ করে ইমাম সাহেবরা জুমার খুতবায় এবং ওয়াজ মাহফিলে ওয়াইজরা এবং মাদ্রাসার ক্লাসে। আমি 42 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়াইছি আপনাদের দোয়ায়। ক্লাসে যে কথাটি বলা হয় এটা ছাত্রদেরকে এফেক্ট করে। তো এই জন্য আমি যে প্রস্তাব দিই সেটা বলে যে যে এলাকা, প্রত্যেক এলাকায় বড় মসজিদের ইমাম, বড় মাদ্রাসার প্রিন্সিপাল, হাই স্কুলের যিনি প্রধান, তারপরে সাথে অন্য ধর্মদের তাদের প্রতিনিধি নিয়ে একটা কমিটি বানানো। এই কমিটির মধ্যে বিভিন্ন শ্রেণীর লোক থাকবে। একজন গুজব সবাই ধরতে পারে না তুমি এই কথা বলছো কেন। একজন হিন্দু আমার এলাকায়, তার একটা ছেলে একটা ককটেল ফুটেছে, ফুটানোর পরে আমরা দৌড়ে গেলাম, কী হলো, কয় যে আমাকে একজন 500 টাকা দিচ্ছে, আপনার একটা ককটেল ফুটাই দিলে আপনার পূজার মধ্যে এটা আমাকে 500 টাকা দিয়ে জন্য ফুটাই দিচ্ছে। সে হিন্দু ছেলে কিন্তু। পরে ওর বাবাকে ডাকলাম, বাবাকে ডাক বললাম যে ভাই আপনি কী করছে, কবে আমি তো জানি না। ওর ছেলেটাকে আমরা কিছু করলাম না, বুঝালাম যে না এটা অন্যায় হয়েছে, তোমার হিন্দু সম্প্রদায় আপনার এখানে ককটেল ফুটাইয়া একটা দাঙ্গা করতে চাও, এটা তো মুসলমান হতে দেবে না। কারণ মুসলমানরা ইসলাম যেটা বলে সেটা হলো মানুষ হিসেবে সব সমান, সে যেই ধর্মেরই হোক তাকে শ্রদ্ধা করতে হবে, তাকে সম্মান করতে হবে। ধন্যবাদ। যদি একটু জি আর একটু কথা বলি, শেষ করি। সেটা হলো আরেকটা স্যারকে পেয়ে বলতে চাই, আমাদের মাদ্রাসা শিক্ষা যে সমস্ত অবস্থা এখন চলছে, এই বৈষম্যের শিকার আমরা কিন্তু মাদ্রাসা শিক্ষা অনেক দিক থেকে। আমি আশা করব আজকে এই প্রসঙ্গে, যদি প্রাসঙ্গিক এক লাইনে বলবো যে বৈষম্যগুলো কী কী চলছে মাদ্রাসা শিক্ষার জন্য, এগুলো সাধারণত একটু নজর দেন, তাহলে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে মানে আগে আসতে আপনার আগ্রহী হবে। এই কথা বলে আমি ধন্যবাদ। আমি শুধু জি একটা কাগজ তার হাতে দেবো, এখানে কিছু পয়েন্ট আমি দিয়েছি। আমি প্রথমে আজকের যে প্রধান উপদেষ্টা মহোদয় এবং তার সুচিন্তিত এবং গভীর অনুপ্রেরণামূলক বাংলাদেশের মাটি মানুষ এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে যেই সম্প্রীতি, যেই সৌহার্দ্যপূর্ণ অবস্থান, যে বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য যে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আপনাকে গভীর শ্রদ্ধা এবং শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমাদের এখানে উপদেষ্টা মহোদয়গণ আছেন, তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যারা আমাদের 4টি ধর্ম সম্প্রদায় সহ কিছু অন্যান্য সম্প্রদায়ে যারা আমরা সংযুক্ত হয়েছি আজকের এই অনুষ্ঠানে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বর্তমান সময়ের জন্য তাৎপর্যপূর্ণ। আমি প্রথমে একটি জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি আমার দৃষ্টিভঙ্গিতে এবং গবেষণার অনুসন্ধানে প্রথমে আমি একটি কথা বলে আপনার দৃষ্টি আকর্ষণ করব। প্রথমে আমাদের প্রয়োজন, ধর্ম মন্ত্রণালয় আছে, অন্তর্বর্তী সরকারের একটি বিশাল মন্ত্রণালয় হচ্ছে ধর্ম মন্ত্রণালয়। আমার মনে হয় আপনার দায়িত্বটুকু যদি ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে অর্পণ করা হয়, আমাদের এখানে ধর্ম উপদেষ্টা মহোদয় আছেন, কারণ ধর্মীয় সংহতি, ধর্মীয় ঐক্য, ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় মেলবন্ধন এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থান যদি তৈরি করতে হয়,
ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে একটি, আমি প্রথমেই বলবো, আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলন আহ্বান করা। এই প্রয়োজনে আর দেরি না করে প্রথমে আমি মনে করি সাম্প্রদায়িক আমাদের যে সংহতি প্রকাশের জন্যে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা একটি মিশন তৈরি করার জন্যে, সকলের মধ্যে বোধ বিবেক এবং ধর্মীয় সংহতি ঐক্যবন্ধন তৈরি করার জন্য প্রথম আমার মনে হয় আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলন আহ্বান করা উচিত এই মুহূর্তে। এবং সেখানে ঢাকাস্থ সকল মিশন, ঢাকাস্থ আন্তর্জাতিকভাবে যারা অবস্থান করে সমস্ত সংস্থা এবং বাইরের বহির্বিশ্বের যদি আমরা রাষ্ট্রপ্রধান এবং কিছু দেশের যদি বিশিষ্টজনদেরকে আমরা আহ্বান জানাতে পারি, খ্যাতনামা পণ্ডিত যারা মানবতাবাদী চিন্তক, তাদেরকে যদি আমরা আমন্ত্রণ জানাতে পারি, আমার মনে হয় এই মেসেজটা বর্তমান সময়ের জন্য দেশে এবং বাইরে একটা বিশাল একটি কাজ করবো বলে আমি মনে করি। দ্বিতীয়ত, কারণটা কি? আমি কারণটাকে অনুসন্ধান করতে চাই। এই দেশ আমার, এই মাটি আমার, এই মাটিকে রক্ষা করা, এই পবিত্র এই দেশকে রক্ষা করা কিন্তু আমার নাগরিক হিসাবে আমার দায়িত্ব আছে। আমি সুকুমল বড়ুয়া, আমি যেখানে থাকি না কেন, যে পেশায় থাকি না কেন, আমি এই দেশের মাটিতে বড় হয়েছি, যার ফলে আমার মধ্যে দায়িত্ববোধ, দেশপ্রেম গভীরে কিন্তু আমাদের কাজ করা উচিত বলে আমি মনে করি। এখানে একটি জিনিস আমার দৃষ্টিতে এসেছে। প্রথম হচ্ছে জাতীয় সংকট তৈরি করা, দ্বিতীয় হচ্ছে অপপ্রয়াস, তৃতীয় হচ্ছে সাম্প্রদায়িক সংঘাত, চতুর্থ হচ্ছে ইন্ধন, পঞ্চম যেটা আপনি বলছেন তথ্য বিভ্রাট, তথ্য ভ্রান্তি। এবং আমাদের এইটার জন্য প্রয়োজন সেশন করা, প্রতিরোধ প্রতিকারের জন্য আমাদেরকে শান্তি মিশন তৈরি করা। এর মধ্যে আমার অনুসন্ধানে আমি পেয়েছি, আপনি গতকাল রাজনীতিদেরকে আপনি দেখেছেন, সে বিশাল কাজ করেছেন। আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে যে আপনার দৃষ্টিভঙ্গিতে, আপনার নেতৃত্বে, আপনার মননে সংক্ষেপে এইসব কাজগুলো করে যাচ্ছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই সময়ের মধ্যে আপনার নানাবিধ যে আপনি দেশকে শান্তি রাখার জন্য এবং বিশ্বের মানচিত্রে যাতে আমাদের দেশ উচ্চতায় চলে যায়, সেই জন্য আপনি কিছু কাজ করে যাচ্ছেন। প্রথম, রাজনীতিতে আপনি রাজনীতিবিদদের ডেকেছেন, আজকে ধর্মীয় গুরুদেরকে আপনি আহ্বান করেছেন। হয়তো পেশাদারিত্ব যারা আছে, আমার মনে হয় দেশের বিভিন্ন স্থানে যারা আছে, তাদেরকে আপনি ডাকবেন এবং যুবকদেরকে আপনি ডাকবেন, যুবকের যারা নেতৃত্ব দেয় তাদেরকে আপনি ডাকবেন এবং বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন কলেজে যারা আছেন, যারা নেতৃত্ব দেয় শিক্ষার্থীদের আপনি ডাকবেন এবং পরবর্তীতে আপনি জাতীয় শান্তি মিশন তৈরি করবেন। সর্বশেষ হচ্ছে, আমি যেটা মনে করি, আমাদের বৌদ্ধ বিহার 3000-এর মতো বৌদ্ধ বিহার আছে, আমাদের বৌদ্ধ ভিক্ষুরা এখানে এসেছেন, আমাদের আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এবং ধর্মরাজি বৌদ্ধ বিহার, সাহিত্যমণি বৌদ্ধ বিহার, ঢাকাতে অনেক বৌদ্ধ বিহার আছে, গ্রামেগঞ্জে অন্য বিহার আছে। সম্প্রতি আমরা বাংলাদেশের বিভিন্ন জনপদে কঠিন চিবদান হয়েছে, আপনি জানেন, আপনি চট্টগ্রামের, এবং আমাদের সেখানে শারদীয় পুজো অত্যন্ত ভাবগাম্ভীর্যে এবং আমার মনে হয় এবারের মতো কোনো শান্তি মাধ্যমে এই শারদীয় পুজো কিন্তু কোনো সংখ্যাহীনভাবে নির্বিঘ্নে আমরা সেটা উদযাপন করতে পেরেছি। সকলে কিন্তু অংশগ্রহণ করেছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সমস্ত জায়গার মধ্যে সেটা খুবই আনন্দ উৎসবের মাধ্যমে হয়েছে। ধন্যবাদ। এর মধ্যে প্রবরণ উৎসব হয়েছে, আমাদের বৌদ্ধদের ফানুস উড্ডয়ন, আপনি জানেন, যেহেতু আপনি চট্টগ্রামের, শুভ কঠিন চিবদান হয়েছে। আমরা সেখানে গিয়েছি, বিভিন্ন জনপদে বৌদ্ধ বিহারে আমি গিয়েছিলাম, সেখানে শান্তির মিশন নিয়ে পাহাড়ি বাঙালিকে এক করার জন্য, সকলকে এক করার জন্য আমরা চেয়েছি। আমরা চাচ্ছি যে দেশ শান্তির দেশ, সম্প্রীতির দেশ, আবহমান কালের থেকে এসে 1000 বছর সংস্কৃতিকে ধরে রাখতে চাই আমরা। এই জন্য আমি অনেক জায়গায় গিয়েছি, কক্সবাজার, রামু এবং অন্যরা বলবে। শেষ করে আমি যেটা বলতে চাই, মাননীয় উপদেষ্টা মহোদয়, যেহেতু আপনি আমার দিকে ডাকছেন, আমি চাই এখানে বাংলাদেশের যে বৌদ্ধ আমাদের যেগুলো আছে, চীন, জাপান, থাইল্যান্ড, এখানে বিভিন্ন দেশের মানুষদেরকে যদি আমি, আমার মনে হয় ঢাকাস্থ যারা আছে, বিভিন্ন মিশনগুলোকে ডেকে যদি একটি শান্তি সম্প্রীতি করেন। বিশেষ করে আমি আজকে আবারও বলবো, সম্প্রীতি, আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলন, সাম্প্রদায়িক এবং আন্তর্জাতিক
সম্প্রীতি সম্মেলন যদি আপনি অচিরে যদি সেটা করেন, আমার মনে হয় এখানে সকলেই অংশগ্রহণ করে একটি বার্তা দেন, ডেকে ডেকে বোধ হয় এইভাবে করে সময় নষ্ট না করে আন্তর্জাতিক মানের এই যাতে বিশ্বের মধ্যে চলে যায়, আমরা শান্তি চাই। এবং আমরা কখনো, আমি আবারও সবিনয়ে বলছি, আমরা দেশপ্রেমী, এই দেশে থাকবো, এই দেশের কখনো কোথাও যাব না। এই দেশের জন্য যা কিছু করণীয় কর্তব্য, আমি শিক্ষক হিসাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে এবং আমাদের বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আমি চিফ অ্যাডভাইজার এই হিসাবে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের পক্ষ থেকে, এবং আমি সম্প্রতি ট্রাস্টি গঠন হয়েছে, আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয় আছেন, আমাকে চেয়ারম্যান করা হয়েছে ফরেন অ্যাফেয়ার্সের, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এর পক্ষ থেকে আপনাকে আমি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের মিশনটি সার্থক হবে, ধন্যবাদ, বিজয় হবে, আপনি চিন্তা করবেন না, আপনার সঙ্গে আমরা আছি। সকলকে ধন্যবাদ। জাতীয় চার্চ পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। জাতীয় চার্চ পরিষদ হচ্ছে ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেসের কাউন্টারপার্ট। সারা বিশ্বের 195টা দেশে ন্যাশনাল কাউন্সিল অফ চার্চেস বা জাতীয় চার্চ পরিষদ রয়েছে। স্যার, আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা উদ্বেলিত হয়েছি, আমরা সাংঘাতিকভাবে আমরা যেন নতুনভাবে বাঁচার আরেকটি যেন অনুপ্রেরণা খুঁজে পেয়েছি আপনার মধ্যে দিয়ে, এবং বিশেষ করে জুলাই আগস্টের মধ্যে দিয়ে। বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায় 500 বছরের বেশি, বিশেষ করে এই অঞ্চলে 250 বছরের বেশি আমরা আছি, এবং খ্রিস্টানরা অত্যাচার করেছে, সহিংসতা করেছে এমন কোনো উদাহরণ নেই। খ্রিস্টানরা বরাবরই শান্তিপ্রিয়, শান্তির জন্যে, দেশ গঠনের জন্যে কাজ করে আছে। সংখ্যায় ছোট হতে পারি, কিন্তু গুরুত্বের দিক থেকে, অংশগ্রহণের দিক থেকে, পজিটিভ অংশগ্রহণের দিক থেকে স্যার আমরা বরাবরই অগ্রগণ্য থাকার চেষ্টা করেছি। সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই, 3টা সুনির্দিষ্ট আমার প্রস্তাবনা রয়েছে, বিনয়ের সঙ্গে রাখতে চাই। প্রথমত, যেটা আমরা দেখছি, সব ধর্ম সম্প্রদায়গুলোর মধ্যে সমন্বয়ের অভাবের কারণে যারা পজিটিভ ফোর্স আছেন রিলিজিয়ান সেক্টরে, তাদের মধ্যে একটা সমন্বয়হীনতা কাজ করছে, এবং আসলে সবাই যেন যে যার মতন করে করার চেষ্টা করছে, অথচ সবাই ভালো পজিটিভ চিন্তা করছে। স্যার, তো যদি আপনার মাধ্যমে একটা আন্তঃধর্মীয় সমন্বয় সেল ধরনের করা যায়, যারা এই ধরনের ক্রাইসিস, যারা এটা একটা তৈরি করা হয়েছে মিডিয়া বিভিন্ন, আমরা জানি পার্শ্ববর্তী দেশ সহ, সুতরাং এই যারা করছে তাদেরকে যথোপযুক্ত জবাব দেবার জন্যে এবং আরও পজিটিভ স্টেপ নেবার জন্যে এবং নিজেদের মধ্যে সম্প্রীতি সংহতিগুলো জোরদার করার জন্য স্যার আমার মনে হয় যে একটা জাতীয় পর্যায়ে একটা আন্তঃধর্মীয় সেল ধরনের করতে পারেন, যে নট নেসেসারিলি যে যারা গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে, ইসলামিক ফাউন্ডেশন, রামকৃষ্ণ মিশন, এরকম আমি বলছি যারা ইনফ্লুয়েন্সিয়াল, যেমন আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে বিশপ আছেন, আর্চ বিশপ বিজয় ডি ক্রুজ আছেন, এরকম যারা আছেন যারা খুব ইফেক্টিভ, এটা একটা করা যেতে পারে। দ্বিতীয়ত, যেটা আমাকে বলেছেন, আমি ওইটা আগেই চিন্তা করছিলাম যে একটা আন্তর্জাতিক পর্যায়ের একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার, কিন্তু সেইটা রাষ্ট্রীয় পর্যায়ে যতটুকু না, কমিউনিটি পর্যায়ে হওয়া দরকার। অর্থাৎ অন্যান্য দেশের যারা ধর্মীয় নেতা আছেন, প্রভাবশালী ধর্মীয় নেতা, তাদের বাংলাদেশে এনে আসলে দেখানো, তাদের দিয়ে বলানো, তাদেরকে দিয়ে কিছু করানো, এটা এখন মনে হয় যে খুব তাড়াতাড়ি প্রয়োজন। এটা আপনি একটু চিন্তা করে দেখতে পারেন। তৃতীয়ত, আমি শেষ করে আসছি, তৃতীয়ত আসলে গির্জাঘরে আমাদের রোববার চার্চে যদি এই বিষয়ে সামান্য কিছু রাখা হয়, তাহলে আমাদের
ফাদারদের কথা, আমাদের পালক পুরোহিতদের কথা সব থেকে বেশি মানুষ গ্রহণ করে। ঠিক একই রকমভাবে মাওলানা মসজিদে যেটা বলেছেন স্যার, এবং বুদ্ধিস্টদের মধ্যে একই কথা। তা পুরোহিতদের মাধ্যমেও আমরা কিছু চিন্তা করতে পারি, এবং সেখানে আপনার দিক থেকে কিছু কথা রেকর্ড করে হোক, যেভাবেই হোক, যদি ছড়িয়ে দেওয়া যায় এই সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরির বিষয়গুলো, তাহলে মানুষ অনুপ্রাণিত হবে। সাধারণ মানুষ গ্রাসরুট লেভেলে আমাদের যাওয়া দরকার, সঙ্গে সঙ্গে উপর থেকে নিচের দিকেও টপ ডাউন করার দরকার এই বিষয়গুলোকে, যেগুলো আপনারা চিন্তা করছেন। ধন্যবাদ। আমি ফাদার অ্যালবার্ট রোজারিও, প্রধান পুরোহিত সেন্ট ম্যারিজ ক্যাথিড্রাল, আমাদের যে হেডকোয়ার্টার আর্চবিশপ হাউস, আর্চবিশপের সাথেও কাজ করি, এবং আমাদের যত লিগ্যাল হিউম্যান রাইটস জাস্টিস এ বিষয়ে কাজ করি বাংলাদেশে। যেহেতু আমার একটা লিগ্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আমি একজন লয়ার, বাংলাদেশ এবং ইংল্যান্ডে পড়াশোনা করেছি। তো অনেক ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ, যে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে ডেকেছেন। আমাদের যিনি আর্চবিশপ, বাংলাদেশের প্রধান, ওনারা আসার কথা ছিল, কিন্তু আজকে হিট বাংলাদেশ তাদের জুবলি 50 বৎসরের, ওখানে আর্চবিশপ প্রধান অতিথি, উনি বললেন উনি আসতে পারবেন না বলে আমাকে পাঠিয়েছেন। মাহফুজ ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে। তা আমি খুব আনন্দিত একটা ব্যাপারে, যে চারিদিকে আমরা একটা কঠিন সময় আছি, একটা উত্তেজনার মধ্যে আছি, স্পর্শকাতর একটা ব্যাপারের মধ্যে আছি। গ্রাম অঞ্চল থেকে অন্য জেলা থেকে ফাদারগণ আসলে জিজ্ঞেস করি তোমরা কেমন আছো, এবং যেহেতু আমাদের এটা কাকরাইল হেডকোয়ার্টার, অনেক মিডিয়া আমাদের কাছে প্রায়ই যায়, মিডিয়াগুলো আমি ফেস করি আমাদের ওই বাড়ি থেকে, এবং প্রথম প্রশ্নটাই করে ফাদার আপনারা কেমন আছেন, আপনারা আক্রান্ত হয়েছেন কিনা। আসলে সত্য কথা কি, আমরা আক্রান্ত হই নাই। আমাদের যারা আমরা সংখ্যায় কম আছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনেরা, বলতে গেলে আমরা আক্রান্ত হয়নি, এটা সত্য কথা, কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা ভয় আছে, আমাদের মধ্যে একটা দুশ্চিন্তা আছে। কখন যে কি হয় এই চিন্তাটা কিন্তু সবার মধ্যে, সচেতন মানুষের মধ্যে বুঝতে পারি। তা আমরা অনেক খুশি হয়েছি আপনারা যখন দায়িত্ব নিয়েছেন, একটা পরিবর্তন আসছে, এবং অনেক আশা নিয়ে কিন্তু সেই যাত্রাটা শুরু হয়েছে। আমাদের বাংলাদেশে যে একটা জন্মলগ্ন থেকে যে একটা সুন্দর একটা ঐতিহ্য, যে একসাথে থাকা, একসাথে পথ চলা, এই যে একটা সম্প্রীতি, সেটা কিন্তু সে অগ্রযাত্রাটা বাধাগ্রস্ত হয়েছে সময়ে সময়ে, এবং বর্তমানে একটু বাধাগ্রস্ত হয়েছে। সবাই কিন্তু সেই সম্প্রীতির তবে একটা অনুরোধ থাকবে আমাদের, বিশেষ করে আমাদের হিন্দু ভাই বোনেরা, তারা যে কোনোভাবেই হোক কিছুটা তাদের মনে একটু কষ্ট আছে, সেই কষ্টটা যেন যাদের যেখানে ক্ষত আছে, অসুস্থতা আছে, সেটাকে নিরাময় করতে হবে। আপনি শান্তির মানুষ, মাদার তেরেজা, আমাদের শান্তি মাদার তেরেজা, তিনিও নোবেলে শান্তি পুরস্কার পেয়েছেন। আপনি সেই পর্যায়ের মানুষ, আপনিও শান্তির পেয়েছেন। যে আমরা যারা সংখ্যায় কম, আমাদের মধ্যে যে কষ্ট, ক্ষত, অসুস্থতা আছে, এগুলোকে আপনি নিরাময় করবেন, আপনার কাছে ডাকবেন, যেন আমরা একটু, আজকে ডাকছেন, আমরা অনেক শান্তি পাচ্ছি, আমরা বুঝতে পারছি আমাদের কোনো ভয় নাই। এবং আরেকটা জিনিস যেটা, যে সত্যি এটা, আমি কিন্তু অর্ধেক বাংলাদেশ অর্ধেক ইন্ডিয়া, কারণ আমার মা হলো ইন্ডিয়ার, আমি বাবা হলো বাংলাদেশে, তাহলে দুই জায়গারই আছে। এবং ভারতীয় মিডিয়া যেভাবে, হয়তো মেন স্ট্রিমের মিডিয়াগুলো না, কিন্তু ছোটো মিডিয়াগুলো যেভাবে কথা বলে, এটা খুবই দুঃখজনক, আমাদের খুব কষ্ট দেয় এবং খুবই আপত্তিকর। এবং সেগুলোকে একটু সুন্দরভাবে আপনারা ডিল করবেন, যে এই যে তার একটা ভুল মেসেজ, একটা চক্র আছে যারা উস্কিয়ে দিতে চাচ্ছে, তারা সুযোগটা নিতে চাচ্ছে, আমাদেরকে চেতিয়ে দিতে চাচ্ছে। যদি সংখ্যালঘুরা একটু খালি রিয়াক্ট করে, যেন একটা অশান্তির সৃষ্টি হয়, তো সেরকম যেন একটা পরিবেশ না হয়। আমাদের এখন কথাবার্তা অনেক সংযতভাবে
অনেক নিয়ন্ত্রিতভাবে, যে কোনোভাবে যেন শান্তি সম্প্রীতি সেটা যেন বিনষ্ট হতে না পারে। এবং আপনাদের পদক্ষেপ আমরা সম্পূর্ণ আপনাদের সাথে একমত, খুব সুন্দর, খুব ভালো। এবং গতকাল আমাদের রাজনৈতিক দলের নেতৃবর্গ আসছেন, তাদের সাথে আমরাও বসি, তারা যে কথাটা বলে গেছে আমাদের একই কথা, যে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। বাংলাদেশের 16 কোটি মানুষ, আমরা সব ধরনের মানুষ, আমরা এক থাকবো, ঐক্যটা আমাদের থাকবে, তাহলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর ভারতের ব্যাপারে বলবো যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, স্বাধীনতা যুদ্ধে তাদের একটা বিরাট অবদান আছে। এটা আমি তখন ক্লাস 3-তে পড়ি, তারপর বুঝতে পেরেছি। আমি মুক্তিযুদ্ধ করি নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদের রুটি বানিয়ে দিচ্ছি, ওইভাবে অংশগ্রহণ করছি। তাই ভারতের সাথে যেন আমাদের বন্ধুত্বপূর্ণ, প্রতিবেশীপূর্ণ সম্পর্কটা কোনোভাবে বিনষ্ট না হয়, সে ব্যাপারে একটু খেয়াল রাখবেন। কারণ ভারতের একটা গোষ্ঠী মনে হয় কিছুটা উস্কানিমূলক কথা বলছে, সেখানে যেন আমরা পা না দিই। আমি আর বাড়াতে চাই না। আপনাকে অনেক ধন্যবাদ। সামনে আমাদের বড়দিন, আমাদের কোনো দুশ্চিন্তা নাই, আমরা খুব সুন্দরভাবে বড়দিন করতে পারবো। আপনাদেরকে নিমন্ত্রণ জানাই এবং আপনাকে অনুরোধ করি যদি আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের একটু আপনার সাথে দেখা করার সুযোগ দেন বড়দিন উপলক্ষে। সবাইকে ধন্যবাদ। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকের সম্মানিত প্রধান উপদেষ্টা শ্রীপাদ পদ্মে আপনার শত সহস্র কোটি প্রণাম জানাচ্ছি এবং উপস্থিত আছেন আরও অন্যান্য উপদেষ্টাগণ, উপস্থিত আছেন বিভিন্ন ধর্মের ধর্মপ্রধানগণ। সকলার শ্রীপাদ পদ্মে অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম জ্ঞাপন করছি। সত্যি একটু দয়া করে আপনার পরিচয়টা দিয়ে নেবেন। আমি অবিনাশ মিত্র, রমনা শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের সহধর্ম বিষয়ক সম্পাদক। আমি একজন শিক্ষক। আসলে আমরা এই যে একত্রিত হয়েছি এবং আপনার ডাকে ভাই ফোন দিয়েছে, আসলে এই যে একটা সম্প্রীতি, যারা আসছি একত্র হয়ে ঢুকেছি, মানে মনের ভিতরে একটা আরাম লেগেছে যে না, আমি ঢুকতেছি কাদের সাথে, হুজুর, এই যে ত্রিপুরা, চাকমা, খ্রিস্টান, কোনো ভেদাভেদ নেই। কেউ মনে একটু, আমার মনে হয় এখানে যারা উপস্থিত হয়েছি কারো মনে একটু দ্বিধা সংকোচ নেই একে অপরকে বড় করা, ছোট করার জন্য। কিন্তু কোনো না কোনো কিছু তো আছে যার জন্যই কিন্তু এটা হচ্ছে। তবে আপনাদের উপরে আমাদের একটু দৃষ্টি রাখছি, এই যারা করছে, যে প্রথমে বলেছিল যে করবে তাকে ধরে দিতে হবে, সে অপরাধী। হ্যাঁ, এরকমের যদি কেউ করে, আমরা সত্যি তাদের নামটা যদি, তাদের তথ্যটা দেই, তবে তারা যদি পদক্ষেপ নেয় আমাদের দেশে আর এরকমের ঘটবে না। এবং আমরা এই দেশের মানুষ, সম্প্রীতির দেশের মানুষ, আমাদের সোনার বাংলায় সকলার মধ্যে একটা ছোট্ট একটি মন আছে যেটা স্বর্ণের মতো দাম, হীরার মতো দাম। সেই সুন্দর জিনিসটাকে ছিনিয়ে নেবার জন্য আমাদেরকে উস্কে দিয়ে, আমাদেরকে মাছের আদারি তৈরি করে মাছ শিকার করবে ঘোলা পানিতে, এটা আমরা করতে দেব না। সকল উপদেষ্টাগণ, আপনারা যে সিদ্ধান্ত নেবেন, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে থাকবো। সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে যা কিছু করা দরকার আমরা সেটা করব। আমরা এই দেশের মানুষ, এই দেশে থাকব, সকলের সাথে মিলেমিশে থাকতে চাই। যদি আপনারা আমাদের সেই পরিবেশটা তৈরি করেন, তবেই আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আর আমি বলছি, মতুয়া সম্প্রদায়, 50 লক্ষ মতুয়া সম্প্রদায়ের একটা রমনায় মন্দির, আপনারা সবাই সেখানে যান এবং যাবেন।
এবং সেই একটা হরিচাঁদ ঠাকুরের একটি মন্দির যেন সেই আকর্ষণীয় মন্দির হয়, 50 লক্ষ মতুয়ার যেন একটা মন্দির হয়, সেই মন্দিরটি যদি একটু করে দেন তবে আমরা আপনার কাছে আরও চিরকৃতজ্ঞ থাকবো। যেন 50 লক্ষ মতুয়াগণ শুধু বলবে এই জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত একটি মন্দির হয়নি, আর সেই মন্দিরটি নতুন বাংলাদেশ, নতুন প্রজন্মরা দেশ ছিনিয়ে এনে একটি মন্দির করে দিয়েছে, সেটি হলো রমনার মন্দিরে হরিচাঁদ মন্দির। এই প্রত্যাশা রেখেই আমি আপনার বক্তব্য শেষ করছি। সকলার শ্রীপাদ পদ্মে প্রণাম রেখে আমি আমার কথা শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। ধন্যবাদ। আমি প্রথমেই মহামান্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণ আর এখানে উপস্থিত রয়েছেন গণ্যমান্য বিভিন্ন সবার প্রতি আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আমি সিস্টার রেবা ভেরোনিকা ডিকোস্টা, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল অ্যান্ড কলেজের লক্ষ্মীবাজার স্টুডেন্ট কাউন্সিলর। আমি শুধু আজকে এটাই বলতে চাই, এই যে আমরা একটা উদ্যোগ নিয়েছি সম্প্রীতি আমাদের দেশে, এবং এই সম্প্রীতিটা প্রধান 4টা ধর্মাবলম্বী লিডারদের নিয়ে, এবং আমি বেশ কয়েক বছর ধরে বিভিন্ন এই ধরনের সমাবেশে যোগদান করি। তবে আমার একটা কনসার্ন বা উদ্বেগ যেটা আমি গভীরে অনুভব করি, সেটা হলো কি প্রক্রিয়ায় আমরা চলছি। সমাধানের দিকে আমি বেশি লক্ষ্য করব না, প্রক্রিয়ার দিকে আমি বেশি লক্ষ্য করি। আমরা যদি বলি যে হ্যাঁ আমরা নিরাপদে বড়দিন করব, পুজো করব, আমাদেরকে রক্ষা করা হবে, না, আমি সেটা বিশ্বাসী না। কারণ আমরা প্রথমে শুনেছি আমরা বাংলাদেশি, আমাদের প্রত্যেকের সমান অধিকার আছে। সেই দিনই হবে সোনার বাংলাদেশ, যেই দিন আমরা কোনো রক্ষী বাহিনী ছাড়া, কোনো গার্ড ছাড়া নিরাপদে আমাদের উৎসব আচার অনুষ্ঠান করতে পারবো। আমি সেই দিনের একটা সোনার বাংলা দেখতে চাই। তারপরে আমি বলতে চাই যে আমাদের যুব সমাজ যারা একটা নতুন বাংলার চিন্তা করছে তাদের রক্ত দিয়ে, এবং সেখানে রয়েছেন আমাদের প্রবীণদের প্রজ্ঞা নিয়ে। এই যে নতুন এবং প্রবীণের যে একটা সমন্বয়, এটা কিন্তু অনেক সুন্দর। তবে আমাদের লক্ষ্য রাখতে হয় যে আমাদের দেশে এটাকে কি বলবো, একটা মব স্পিরিট বা একটা হুজুকে কিছু হয়ে যায়, যেটা আমাদেরকে ধ্বংসাত্মক দিকে নিয়ে যায়। সেই দিকটার জন্য আমরা কি করব? যুব সমাজকে তো আমাদের লক্ষ্য রাখতে হবে। তারাই পারে গড়তে, তারাই পারে ধ্বংস করতে। যেন আমাদের ধ্বংস ধ্বংসাত্মকমূলক না হয়, গঠনমূলক হয়, সেটাই আমি চাই। কারণ কিছুদিন আগেও আমি লক্ষ্মীবাজারে 4 ধর্মের নেতাদের নিয়ে 15টা স্কুল কলেজের প্রফেসর, প্রিন্সিপাল, তাদেরকে নিয়ে একটা আন্তঃধর্মীয় সংলাপ করেছি। খুবই সুন্দর। আমি চিন্তা করছি এখন আমরা যুবক যুবতীদের নিয়ে, স্কুলের স্টুডেন্টদের নিয়ে করব, কিন্তু সেটা কতটুকু সাফল্য হবে? আপনারা এখন যারা লিডারশিপ দিচ্ছেন বাংলাদেশে, আপনাদের সহযোগিতার হাত একান্ত কাম্য। কারণ আমি মনে করি যুবক সমাজ যদি ডিরেল হয়ে যায়, রেল লাইন থেকে বিচ্যুত হয়ে যায়, আমরা কোনোদিনও একটা সোনার বাংলা করতে পারবো না। কারণ সে 71 আমি মাত্র ক্লাস 8-এ, আমার বাড়ি ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প, আমার বাবা ছিলেন অর্গানাইজার। গভীর রাতে মা রান্না করে তাদের খাওয়াতেন, আমি সার্ভ করতাম। আমরা গভীরভাবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যেহেতু আমাদের ভাওয়ালে বুদ্ধিস্ট নেই, আমরা এক ছিলাম। প্রত্যেক দিন আমরা দেখেছি দৌড়ে আমাদের হিন্দু দাদারা, মুসলিম চাচা কাকা যেই ডাকি, সবাই একসাথে বসে আমরা চা খাই, গল্প করি, উৎসব করি, বড়দিন, ঈদ, সব কিছু, পুজো, সব কিছু একসাথে করি। আমরা তো সেরকম একটি দেশ চাই। আমি বিশ্বাস করি যে আপনি শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, আপনি অনেক জ্ঞানী মানুষ, শান্তির দূত,
এবং আমি বিশ্বাস করব বাংলাদেশের প্রত্যেকটি ধর্মগুরু যেন বুঝতে পারে ধর্ম যার যার উৎসব সবার বা স্বাধীনতা রয়েছে ধর্মকে চর্চা করার, সম্মান করার। কারণ কেউ আমরা সৃষ্টিকর্তাকে চোখে দেখিনি, কিন্তু তাকে বিশ্বাস করি, তাকে দেখি পরস্পরের মধ্যে। এই দেখাটা যেন সেই পবিত্র দেখার মধ্যে হয়, সুন্দর দেখার মধ্যে হয়, এবং বাংলাদেশ যেন সত্যি সত্যি বিশ্বের দুয়ারে একটি সার্বভৌম সুন্দর একটি দেশ হয়, যেখানে আমরা শ্রদ্ধা পাব, পরস্পরকে শ্রদ্ধা দিব, বিশ্ব জগৎ থেকে আমরা শ্রদ্ধা পাবো। এটা আমি কামনা করি। ধন্যবাদ। আমি মোহাম্মদ উসমান গনি সালিহি, প্রধান ফকিহ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ডেমরা ঢাকা, প্রধান মুবাল্লিগ সারসিনা দরবার শরীফ। প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমাদেরকে সমবেত করবার জন্য। আমরা যেই সম্প্রীতি সদ্ভাব যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, জুলাই পরবর্তী গণ অভ্যুত্থানের এই সুন্দর বাংলাদেশ দেখবার পরই সত্যি আমি অ্যাবসলিউটলি একেবারে হৃদয় থেকে, হৃদয় গহীন থেকে এই কথাটি অবশ্য আমি বলতে বাধ্য যে সদ্ভাব ও সম্প্রীতির রোল মডেল ছিলেন প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে আইডল, তিনি যে আদর্শ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমরা যদি প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শকে বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি এই নতুন বাংলাদেশে আমরা যদি আল্লাহর নবীর আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের দেশে যে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এবং যাদেরকে আমরা সংখ্যালঘু বলি, আসলে ইসলাম সংখ্যালঘুদের পরে কখনো অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে এমন কোনো এক্সাম্পল ইসলামের ইতিহাসে আমরা খুঁজে পাই না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংখ্যালঘু যারা এসেছিলেন তাদেরকে নবীজি তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির নিরাপত্তা দিয়েছিলেন, কিন্তু প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একথাও বলবো যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যারা সংখ্যালঘু আছেন, আমি মনে করি তারা মায়ের কোলে সন্তান যেভাবে সেফ আছেন, আমি মনে করি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তারা এরকম নিরাপদ আছেন। যদিও কেউ বা কোনো গুজব ছড়াচ্ছেন, আমরা গুজবে কান দিব না। আমি মনে করি স্যার আপনি যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন, আমরা আপনাদের সাথে রয়েছি। আলেম ওলামা আমরা যারাই আছি, সারা বাংলাদেশের আলেম ওলামা আমরা এই কথা বলতে পারি যে যখনই কোনো প্রয়োজন হবে আপনি আমাদেরকে আজকে ডেকেছেন, নেক্সটে যদি আমাদেরকে কখনো ডাকেন, এই জন্য আপনি যত ধরনের পদক্ষেপ নেবেন আমরা ইনশাআল্লাহ আলেম ওলামারা আমরা আপনার সাথে আমরা আছি। যখনই প্রয়োজন হবে আমরা ইনশাআল্লাহ আপনার ডাকে আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। আমরা বলবো যে ধর্ম যার যার, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের সবার, এই স্লোগানটিকে যদি আমরা সামনে নিয়ে যদি আমরা আগাতে পারি, আমরা আশা করি আমরা সফল হব। তবে এ ব্যাপারে আমার কয়েকটি প্রস্তাব হচ্ছে, আমরা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে কিভাবে সম্প্রীতি এবং সদ্ভাব আন্তঃধর্মীয় যারা আমাদের ধর্মগুরু আছেন তাদের মধ্যে কিভাবে এটি সম্পৃক্ততা করা যায়, এই জন্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে সেখানে আলোচনা হতে পারে। এছাড়া সারা বাংলাদেশের খতিবদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া যেতে পারে যে তারা কিভাবে তাদের মসজিদগুলোতে আলোচনা করবে এবং মন্দির সহ অন্যান্য জায়গায়, এবং সারা বাংলাদেশের যতগুলো শহর রয়েছে, বিশেষ করে আমরা যদি বিভাগীয় শহরগুলোতে কোনো বড় বড় এরকম কোনো প্রোগ্রাম করা যায় কিনা, যারা ইনফ্লুয়েন্সিয়াল স্পিকার যারা রয়েছেন, বিশেষ করে এই স্পিকারদের মাধ্যমে কিভাবে সম্প্রীতি এবং সদ্ভাব রক্ষা করা যায় এই বিষয়গুলো। এছাড়াও আমরা আমাদের বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য চ্যানেলগুলোতে আপনার নেতৃত্বে বা এরকম কোনো আলেম ওলামা বা অন্য কোনো ধর্মগুরু যারা আছেন তাদের মাধ্যমে এমন কোনো বক্তব্য আমরা কোট করতে পারি কিনা যাতে করে মানুষ এগুলো শুনে কমপক্ষে তারা আশ্বস্ত হবেন যে না আসলে আমরা নিরাপদে আছি, আমরা নিরাপদে থাকব। আপনি আমাদেরকে যখনই যে কোনো প্রয়োজনে আলেম ওলামাদেরকে ডাকবেন, ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। সবাইকে শুভেচ্ছা, আমার সালাম নেবেন, প্রণাম জানবেন, জয়গুরু। আমি এখানে আসলে কেন আমন্ত্রিত হয়েছি ঠিক জানি না। আমি আমাদের মাননীয় উপদেষ্টারা তারা আমাকে ডেকেছেন, হয়তো সম্ভবত এই কারণে যে আমি দীর্ঘকাল লড়ছি বিশেষত আমাদের সকল নাগরিকের মানবিক এবং নাগরিক অধিকারের জন্য। সেদিক থেকে আমার চোখে রাষ্ট্রের দিক থেকে আসলে এই ধর্ম
বা ধর্মীয় পরিচয় কিংবা অন্য কোনো পরিচয় চেয়ে অনেক গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে নাগরিক অধিকারটা নিশ্চিত করা, এবং জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য। তো সেই দিক থেকে আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন ক্ষেত্রে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এটা আমরা একটা বড় ঘটনা, একটা অভূতপূর্ব বিপ্লবতে দিয়ে গেছি, এবং এটা একটা নানান কারণে আমাদের শিথিলতা আছে, আমাদের দুর্বলতা আছে, কিন্তু সেই সুযোগটা কিছু কিছু শক্তি আমাদের দেশের ভেতরে এবং দেশের বাইরে তারা এটা গ্রহণ করতে চাইছে, এবং বর্তমান সরকারকে আনস্টেবল করবার তাদের একটা অত্যন্ত পরিষ্কার একটা আমরা দেখছি তাদের একটা পরিকল্পনা আছে। সেই থেকে আমার প্রথম যে কথাটা হবে, আমাদের সকলকে অনেক বেশি সতর্ক হতে হবে, এবং ইস্যুটা শুধুমাত্র যে এই আমাদের সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি ব্যাপারটা তা নয়, এটা নাগরিক এবং মানবিক অধিকারের প্রশ্ন, এটা বাংলাদেশকে নতুনভাবে গঠনতন্ত্র প্রণয়নের প্রশ্ন, এবং একই সঙ্গে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যে স্বপ্ন দেখাতে পারে তার সঙ্গে এটা যুক্ত। এবং এটার সঙ্গে আমি আর দুইটা কথা দিয়ে যোগ করবো, যেহেতু সময় অত্যন্ত কম, আসলে অনেক আলোচনা করা দরকার আছে। আমি এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে, সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। কারণ বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলো সনাতন যে জোট, সম্মিলিত জোট তারা, এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন, এবং আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের আইন নাগরিকত্বের উপর প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না যারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যে অভিযোগে করা হোক না কেন তিনি একজন একটা বিএনপির তিনি একজন সদস্য, এবং সেই সদস্য করেছে, পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে, তার দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু তার এই মামলাটা তোলা হয় নাই। ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার, যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো, এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তাহলে সেই মামলা কেন তারা উঠে তারা করেন। ফলে আমাদের কাছে প্রশ্ন এসে গেছে, যারা আমরা জুলাই অভ্যুত্থানে ছিলাম এবং আমাদের উপদেশ সমাজে অনেকে আছেন, তাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা এই কাজটা করেছি। ফলে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করছে এটা কিন্তু বাংলাদেশের ভেতরে, আমি কলকাতার কি তাদের যে একটা অত্যন্ত নিম্ন শ্রেণীর আপনি কী বলে গণমাধ্যম কী প্রচার করছে এটা ইরেলেভেন্ট আমাদের জন্য। আমরা জানি যে ভারতের যে তাদের যে সত্যিকারে যারা তারা সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের ব্যাপারটা ভিন্ন রকম। ফলে আজকে এখানকার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্কের প্রশ্নটা একই সঙ্গে একটা ভূরাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে, এবং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। এবং আমি অত্যন্ত ক্ষোভের সঙ্গে এটা বলবো যে আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা, এটাকে এনগেজ করাটা, যারা আমাদের দুঃখ পেয়েছেন, কোনো কারণে মনে করছেন তাদের নাগরিক মানবিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা রয়েছি নাগরিকরা, আমরা এই গণঅভ্যুত্থানের সঙ্গে যারা যুক্ত, আমরাই রয়েছি তাদের সঙ্গে কথা বলার জন্য। সেই ক্ষেত্রে যদি আইনের দ্বারা, ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে, আমি তিনি একজন সন্ত, এর আগে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে, এবং তারা সেই বিভিন্ন ব্যবহারের থেকে তারা বেরিয়ে এসে তারা আজকে এই ছাত্রদের এই আন্দোলনে সমর্থন দেওয়ার জন্যে তারা নৈতিকভাবে যেমন তারা তৈরি, একই সঙ্গে সরকারকে তারা সমর্থন দেওয়ার জন্য তৈরি। ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে কি করে আজকে চিন্ময় দাশগুপ্তকে, চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিতে কী ছিল, এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি, আন্তর্জাতিক মানবাধিকার, তাদের সমাবেশ করার অধিকার আছে, তাদের কথা বলার অধিকার আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি, এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। তাদের কিছু অভিযোগ আছে, এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে, অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে। এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে, যেহেতু সে একটা সন্ত, একজন সাধু,
তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে পারে। তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে, আমরা দ্বিমত করতে পারি, অমত করতে পারি, তর্ক করতে পারি, কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশকে ধ্বংস করতে চায় এরকম কোনো রকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে। এটা আমার কাছে কোনো প্রমাণ নেই, অন্তত আমার কাছে নয়। যদি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে থাকে আমি আনন্দ চিত্তে এটা দেখব। তো আমি মনে করি যে এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি, এই বিপদটা আমরা উদ্ধার পাওয়াটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে আমাদের, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি। এতগুলো মানুষ মারা গেল, এতগুলো ছেলে পঙ্গু হয়ে রয়েছে, সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসাবে, যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এইভাবে আমরা আমাদের কাছকে সারা পৃথিবীতে আগে করা হচ্ছে। অর্থাৎ এই ধরনের লোকদেরকে, চিন্ময় যিনি যে সন্ত, তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে আমি বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার মোটেও আপনার অনিরাপদ নয়, তাদের উপর যে নির্যাতন হয়েছে, নিঃসন্দেহে সেই নির্যাতনের একটা অবশ্যই তার একটা বিহিত হবে। এখানে দেবত্ব সম্পত্তি দখল হয়েছে আওয়ামী লীগের আমলে। এখানে আমি জানি যে আরও যারা আছেন, বৌদ্ধ আছে, বিভিন্ন বৌদ্ধ মঠ আছে, বৌদ্ধ বিহারের কথা বলা আছে, এগুলো তো দখল হয়েছে এর আগের সরকারের আমলে। তবে এই সরকার তো উচিত ছিল এই যে বিষয়গুলো যেগুলো তারা আন্তরিকভাবে হাজির করার চেষ্টা করছেন, এটা মনোযোগ দিয়ে শোনা। তো আমি বিনীতভাবে অনুরোধ করবো। তাছাড়া আরেকটা কথা বলি, মাজার ভাঙ্গা হচ্ছে, মাজার ভাঙ্গা হচ্ছে। যারা মাজার ভাঙতে, আমি গত কদিন আগে মাজার ভাঙা হয়েছে, একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, যেটা একদম ইসরায়েলি নীতিতে। ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে, যে এখানকে ইসলামের যে ইতিহাস, চারদিক ইতিহাসে পীর, মুর্শিদ, অলি, আউলিয়ারা তারা যে ভূমিকা রেখেছেন, সে ঐতিহ্যকে মুছে ফেলা, ইতিহাসকে মুছে ফেলা, স্মৃতিকে মুছে ফেলা। শাহপুরানের মাজারকে ধ্বংস করা হয়েছে, এরপর একটা পর একটা মাজার ধ্বংস করা হচ্ছে, কিন্তু এই সরকারের দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার সত্যিকারের শক্ত কোনো অবস্থান দেখি না। যারা মাজার ভেঙেছে, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকলে প্রশ্ন করতাম, তারা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, তাদের কাউকে তো গ্রেফতার করা হয়নি। তাই এটা তো চলতে পারে না রাষ্ট্রীয়ভাবে। তো আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি, আমি এখানে যারা হাজির হয়েছেন, মূলত যারা স্টেক হোল্ডার, যারা মূলত দাবি তুলছেন যে তাদের যে সকল অধিকার রয়েছে, তারা নাগরিক অধিকার আছে, মানবিক অধিকার আছে, সমাবেশ করার অধিকার আছে, অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে তাদের একমত নাও। ধন্যবাদ। কিন্তু আলোচনা করবার একটা পরিবেশটা তৈরি করার জন্য আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকারে কোনো অভিযোগ যদি না থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া, তাকে জামিন না দেওয়াটা ডিউ প্রসেস অফ দ্য ল এর লঙ্ঘন। আমরা যারা আইনের পেটে বুঝি, এইগুলো আমাদেরকে যে রাষ্ট্রের তরফ থেকে যদি এগুলো আমরা আন্তরিকভাবে যে এগুলোকে আমি হ্যান্ডেল করতে না পারি, আমি মনে করি আমরা অত্যন্ত বিপজ্জনক দিকে খুব দ্রুত দিয়ে চলেছি। আমি অত্যন্ত দুঃখিত, আমি অত্যন্ত আবেগের সঙ্গে কথা বলেছি। আমি যেহেতু আমরা লড়ছি, রাস্তায় রয়েছে, এই জন্য আমার মধ্যে আবেগটা থাকবে, এটা স্বাভাবিক। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, আপনার সকলে সালাম জানাই। সবাইকে অনেক ধন্যবাদ। আমি খুব দুঃখিত, আমার গলাটা ভালো নেই। আমি ডেঙ্গু রোগ থেকে মুক্ত হয়ে আজকে প্রথম বের হলাম, এই জন্য আমার গলাটা ভালো নেই। দয়া করে পরিচয়টা দিয়ে নেবেন। আমি ভিক্ষু সুনন্দ প্রিয়, সাধারণ সম্পাদক বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং উপাধ্যক্ষ আন্তর্জাতিক বৌদ্ধ বিহার। আমার এটা মনে হয় দ্বিতীয়বার মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সৌভাগ্য হলো উনি দায়িত্ব নেওয়ার পরে। আমি বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে ওনার দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, উনি যাতে দেশের যে দায়িত্ব নিয়েছেন সফলভাবে সমাপ্ত করতে পারেন, এটাই আমার প্রথম। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, বিশেষ করে আমি রামুর সন্তান, আপনারা জানেন 2012 সালে এক রাতে আমার 23টা বৌদ্ধবিহার জ্বালিয়ে দেওয়া হয়েছিল, অনেক ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা বৌদ্ধবিহারগুলো পেয়েছি, কিন্তু বিচার পাইনি, অর্থাৎ প্রলেপ দেওয়া হয়েছে, তার ক্ষত কিন্তু শুকায়নি। আমরা এরকম কোনো কিছু কামনা করি না। ছোট ছোট ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে, সংখ্যালঘুদের এটা অস্বীকার করার উপায় নেই। যেমন আমাদের পার্বত্য চট্টগ্রামে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে খাগড়াছড়িতে এবং রাঙ্গামাটিতে দুবার ঘটনা ঘটেছে, অনেকের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে কত তৈরি হয়েছে, এটা কিন্তু এখনো শুকায় নাই। তারা
কঠিন দান বর্জন করেছে পার্বত্য উপদ্বীপ। আমরা এত বলার পরেও তারা করতে পারেনি, সাহস করেনি। আপনারা জানেন রাঙ্গামাটি রাজবন বিহারে ৩-৪ লক্ষ মানুষের সমাবেশ হয় কঠিন দানে। এবছর তারা উপাসক উপাসিকের কান্না করেছে মানে কঠিন দান থেকে। তো বিশেষ করে এই ধরনের যাতে কোনো ঘটনা না ঘটে আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব। বিশেষ করে আমরা যারা প্লেনে আছে আমরা খুব সুন্দর করে করেছি, আমাদের মধ্যে সমস্যা হয়নি। আমরা প্রশাসনের সহযোগিতা পেয়েছি, আর্মির সহযোগিতা পেয়েছি। আমাদের প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া ছিল, আমরা আর্মি চিফের সাথেও দেখা করেছি, সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। আমরা আজকে যারা এখানে এসেছি সকল ধর্মের মানুষ, আমরা এদেশে মিলেমিশে থাকবো। আমাদের যারা হুজুরের আছে আপনাদের প্রতি একটু বিনীত অনুরোধ, আপনারা যারা ওয়াজ করেন বয়ান করেন একটু শান্তি সম্প্রীতির কথাগুলো একটু বেশি করে বলবেন, কারণ শান্তি সম্প্রীতি ছাড়া কেউ সুখে থাকতে পারবেন না এদেশকে যদি আমরা সুন্দর বিশ্ব দরবারে তুলে ধরতে চাই, এটা শান্তি সম্প্রীতি সংহতি সকল সম্প্রদায়ের মধ্যে এটা প্রীতিবন্ধনটা এটা অটুট দৃঢ় রাখতে হবে। আমরা এমন একজন মানুষ পেয়েছি উনি বিশ্বের নোবেল জয়ী, এরকম সৌভাগ্য আর আমাদের হবে কিনা জানি না। বিশেষ করে আমরা চট্টগ্রামবাসী, আমরা যারা বৌদ্ধরা আছি আমরা 90% চট্টগ্রামের। আমরা স্বাভাবিকভাবেই ওনার প্রতি আমরা মানে আমাদের একটা আলাদা সফট কর্নার, একজন বিশ্বজয়ী মানুষ আমরা পেয়েছি, শান্তির দূত। এদেশে উনি যতদিন আছেন যাতে আমাদের দেশটা সমুন্নত থাকে এবং ঐক্য সংহতির বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই। সোজা কথা, আমরা এদেশে সন্তান, আমরা এদেশে জন্মগ্রহণ করেছি। এদেশের এই যে পতাকা, এখানে যে আমরা লাল সবুজের পতাকা, এই পতাকার মান আমরা রাখবো, আমরা যে সম্প্রদায় হই না কেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। সম্মানিত প্রধান উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন ধর্মের যারা আজকে জমায়েত হয়েছেন সকলকে আমি আন্তরিক পরিচয়টা দিয়ে নেন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন আল আজহারি, অধ্যক্ষ কাদেরিয়া তৈবিয়া আলিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর, ঢাকা, যুগ্ম মহাসচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। আজকের এই অনুষ্ঠানে আমি শরীক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের কয়েকদিনে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামনে সামাল দেওয়ার জন্য আপনি যে আমাদেরকে আহ্বান করেছেন, আমি একজন দেশের নাম প্রস্তাব থাকবে আমার, যা ঘটে না তার চেয়ে রটাই বেশি, সেটা প্রতিকারের জন্য প্রথম মাধ্যম হচ্ছে আমাদের মিডিয়া। সেই মিডিয়া সব সময় আমাদের দেশে, আমরা স্বাধীন দেশে এইভাবে মিডিয়া যখন যেইভাবে সে গুজব রটায়, আমি সে আপনার মাধ্যমে চাই প্রথম গুজবটা বন্ধ হোক, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আমাদের সম্প্রীতির এই দেশ, 12 আউলিয়ার দেশ, 360 আউলিয়ার দেশ। এটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সম্প্রীতির একটা দেশ, যে দেশ আল্লাহর ওলিরা এই দেশে আদর্শ দিয়ে, মহব্বত দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের মধ্যে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ দেশ আমাদেরকে করা হয়। আমার মনে হয় অনেকাংশে লাঘব হবে আমাদের এই গুজবটা এবং অন্যায় করাটা। তৃতীয় প্রস্তাব আমার প্রস্তাব যে আমাদের বিশেষ করে আমরা যারা মাদ্রাসা লাইনে বা বিভিন্ন ধর্মের বড় পদে থাকি, আমাদেরও সাধারণ পাবলিকদেরকে ধর্মে কাউকে উৎসাহিত করে না। পৃথিবীর যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের নীতি হচ্ছে মানব প্রেম, ভালোবাসা। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা জমিনে যারা থাকে তাদেরকে ভালোবাসো, আকাশের ফেরেশতারা তোমাদেরকে ভালোবাসবে। সেই অমীয় বানিয়ে নিয়ে আমরা যদি এগিয়ে যাই, আমার পার্শ্ববর্তী একজন হিন্দু থাকেন, আমি তার উপর আঘাত করব কেন? আমার পার্শ্বতে খ্রিস্টান আছে, তাকে আঘাত করব কেন? সেইভাবে যদি আমরা আলেম ওলামা আমাদের নসিহতে, মসজিদে, আমরা আমাদের মন্দিরে আমরা মানুষকে যদি বুঝাই, আশা রাখি আমাদের এইভাবে
ছোট ঘটনাকে কেন্দ্র করে বড় থেকে একটা দেশে আমাদের বিরুদ্ধে প্রভাকাণ্ডা ছড়াবে, এটা হতে পারে না। আমি আশ্বস্ত করছি আপনাকে, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আপনার ডাকে যে কোনো সময় সাড়া দেব। দেশ রক্ষার্থে, দেশের শান্তি এবং সম্প্রীতি রক্ষার্থে যা যা করণীয় আপনাদের মাধ্যমে যদি আমাদেরকে অনুরোধ বলেন, আমরা আপনার পাশে থাকবো। ধন্যবাদ। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আমার নাম ফিলিপ গাইন। আর ফিলিপ, খুব সংক্ষেপে, এই জন্য যে আমাদের এই 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে সভা, কারণ এরপরে আরেকটা প্রোগ্রাম আছে। খুব সংক্ষেপেই বলবো, সেটা হচ্ছে আমি কোনো আপনার ধর্মীয় নেতা নই বা কোনো রাজনৈতিক নেতা নই। আমি একজন মাঠকর্মী, গবেষণা কাজ করি, পার্ট টাইম শিক্ষকতাও করি, বিশ্ববিদ্যালয়ে কমিউনিকেশনসের শিক্ষকতা করি। তো আমি 2:30টার সময় ফোন পেয়েছি, এখানে 3:30টার মধ্যে উপস্থিত হয়েছি একটা বিষয় বলার জন্য, যে আমি মূলত পরিবেশ নিয়ে কাজ করি, গবেষণা করি এবং মানবাধিকার নিয়েও কাজ করি। সেখানে বিশেষ করে আমরা একটা সেন্টার করেছি গত 30 বছর ধরে কাজ করতে করতে প্রান্তিক মানুষদের নিয়ে। তো যখন আমন্ত্রণ পেলাম তখন ভাবলাম যে হয়তো 2-1টা কথা বলতে পারবো। আমরা 30 নভেম্বর একটা বড় ধরনের অনুষ্ঠান করেছি, সারাদিনব্যাপী কর্মশালা। সেখানে প্রফেসর রেহমান সোবহান উপস্থিত ছিলেন এবং উনি শুনলেন, ওনার সাথে বেশ কয়েকদিন ধরে আলাপ হচ্ছে। বললো যে ফিলিপ, তুমি এই যে যাদের নিয়ে কাজ করো, হরিজন, ঋষি, যারা শুকর চড়ায়, কায়পুত্র, বেদে, ক্ষুদ্র জাতিসত্তার মানুষ, এদের প্রতি যে বৈষম্য হচ্ছে, তুমি কি সেটা বলতে পারছো? তোমার কথা কি কেউ শুনছে? তাই আমি বললাম, আমরা চেষ্টা করছি। আমরা যে সহিংসতা দেখি, সংঘর্ষ দেখি, একটা হচ্ছে প্রত্যক্ষ, এবং প্রত্যক্ষ সহিংসতার পেছনে তো পরোক্ষ অনেক সহিংসতা কাজ করে। এই যে ছাত্র সমাজ যে আন্দোলন করেছে, তারা প্রথমে কোটা বিরোধী আন্দোলন করেছেন, কিন্তু পরে দেখা গেল আসলে বিষয়টা তো বৈষম্যের বিষয়। তারা বৈষম্যের অবসান চান এবং ওনারা জয়ী হয়েছেন। যদি জয়ী না হতেন তাহলে এত যে এই বৈষম্যের বিরুদ্ধে গিয়ে যে আন্দোলন হয়েছে, তাতে যত রকমের সহিংস ঘটনা ঘটেছে, তাদের অবস্থা কি হতো? আপনি একবার ভেবে দেখুন যে শ্রীমঙ্গল পৌরসভায় এখনও একজন পরিচ্ছন্নতা কর্মীর মাসিক বেতন 1000 টাকা। নভেম্বরের 30 তারিখ পর্যন্ত বেতন ছিল 550 টাকা। কয়েক বছর আগে পর্যন্ত পার্বতীপুর একজন হরিজনের বেতন ছিল 250 টাকা মাসে। চা বাগানে একজন শ্রমিকের বেতন 178 টাকা। এরা যে বৈষম্যের শিকার, এবং এরকম আরও অনেক রকমের পেশাগোষ্ঠী বাংলাদেশে আছে। তো আমরা এই সমস্ত বিষয় যখন উত্থাপন করলাম, উনি পরামর্শ দিলেন, ফিলিপ, তোমাকে আমরা দায়িত্ব দিলাম, তুমি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করবা এবং করে তাকে এই যে তোমার 50খানা বইপত্র, গবেষণাপত্র আছে, এগুলো তাকে দিবা এবং বুঝিয়ে বলবা যে এই যে সহিংসতা, বৈষম্য, এর জন্য যেন আমাদের দেশে একটা স্থায়ী কোনো কাঠামো থাকে। যেমন এখনই সংস্কার হচ্ছে, এই সংস্কারের মধ্যে এই বিষয়গুলো আসছে কিনা, যে এই যে একজন শ্রমিক 550 টাকা পাচ্ছে মাসে, একজন শ্রমিক 178 টাকা পাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো যাতে আসে, এইটা তোমার দায়িত্ব, তুমি এইগুলো উপস্থাপন করবা। তার জন্য যদি একটা সংস্কার কমিশন হয় এদের জন্য, এই মানুষদের জন্য, আমাদের রাষ্ট্রজন রিসোর্স সেন্টার, সেখানে আমরা হিসেব করে দেখেছি যে আমরা 7 মিলিয়ন মানুষের জন্য কাজ করি, কিন্তু আমরা কোনো সার্ভিস না, আমরা বেসিক্যালি গবেষণা। তো আমরা ইতিমধ্যে প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য প্রার্থনা জানিয়েছি এবং আমাদের যে গবেষণালব্ধ 40 বছরের গবেষণালব্ধ বইপত্র আছে, এগুলো আমরা দিতে চাই। আমরা আপনাদের সাথে থাকতে চাই। যে সহিংসতা আমরা সবসময় দেখি, এগুলো নিয়ে আমরা সবসময় আলোচনা করছি, কিন্তু যেগুলো অপ্রত্যক্ষ, পরোক্ষ যে সহিংসতা, যে বৈষম্য,
সেটার প্রতি নজর দিতে গেলে আমাদের একটা কাঠামো থাকতে হবে। অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমাদেরকে আজকে এই চমৎকার আয়োজনে সামিল করবার জন্য। আমি কোনো ভূমিকা ছাড়াই মূল কথায় প্রবেশ করছি, সময় খুবই কম। আমাদের এই ছোট্ট এবং ক্ষুদ্র বাংলাদেশে ছোট বড় অনেক সমস্যাই আমাদের আছে। আমাদের এখানে গ্রাম থেকে শহরে ভাই ভাই যে কলহ হয়, কোন্দল হয়, সেটা পৃথিবীর অনেক দেশে কিন্তু হয় না। এই বাস্তবতাকে আমরা মনে হয় কেউই অস্বীকার করতে পারবো না। আমাদের এখানে যে রাজনৈতিক কোন্দল হয়ে আসছে 50 বছর ধরে, পৃথিবীর অনেক দেশেই কিন্তু সেটি হয় না। আমাদের অন্য যত কলহ, কোন্দল, অসম্প্রীতি এ জাতীয় যে সকল বিষয় আছে যেগুলোর আমরা সবাই সমাপ্তি কামনা করি, সেগুলোর সাথে যদি আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতিকে আমি তুলনা করি, আমি এদেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক কলহ, ব্যক্তিগত কলহ, পারিবারিক কলহের তুলনায় আমাদের দেশের ধর্মীয় কলহ উল্লেখ করবার মতো আছে বলে আমার কাছে মনে হয় না। অবশ্য এটি আমার মনে হওয়া না হওয়াতে কিছু আসে যায় না। এটি আমাদের সম্মানিত অন্য ধর্মাবলম্বী যে সমস্ত আমাদের বন্ধুরা আছেন, ভাইরা আছেন, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন, এটি তাদের আমার মনে হয় বলতে হবে। আমি শুধু এটুকু বলবো যে 5ই আগস্ট আমার ফেসবুক পেজে কয়েক মিলিয়ন ফলোয়ার্সকে লক্ষ্য করে আমি একাধিকবার লাইভে এসেছি, যেটা আমার দীর্ঘ 10-12 বছরের সোশ্যাল মিডিয়ার ইতিহাসে কখনো আসেনি। প্রত্যেকটি লাইভে আমি চেষ্টা করেছি এদেশের সর্বশ্রেণীর সাধারণ মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শান্ত রাখবার আহ্বান করার জন্য। চট্টগ্রামে যখন আইনজীবী আলিফ হত্যাকাণ্ড ঘটলো, সাথে সাথে আমি আমার দায়িত্ব থেকে নিজে এবং অন্যান্য আলেম ওলামাদের সাথে কথা বলেছি। আমি যতটুকু জানি এখানে অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আছেন, ওলামা ইকরাম আছেন। এদেশে ওলামা ইকরাম সবসময় সম্প্রীতি এবং শান্তি বজায় রাখার জন্য তারা কাজ করে চলেছেন, এবং আমার জানা মতে ওলামা ইকরাম রিনাউন্ড কোনো আলেম কখনো অন্য ধর্মাবলম্বীদের কোনো প্রকার শান্তি বিঘ্ন সৃষ্টি করার মতো কোনো কাজ, কোনো আহ্বান, কোনো উদ্যোগ তারা কখনো নিয়েছেন বলে আমার জানা নেই। পৃথিবীর অনেক দেশে যারা আমাদেরকে সকাল বিকাল নসিহত করেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সেখানে যেরকম আমরা দেখি দলে দলে মানুষ গিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা করে, আমাদের দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটে না আমি তা বলবো না, তবে রিনাউন্ড ওলামা ইকরাম অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার পরিচয় তারা দিয়ে থাকেন। আমার মনে হয় এই জিনিসটা আমাদের অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আমাদের অন্য ধর্মাবলম্বী যে বন্ধুরা আছেন, ভাইয়েরা আছেন, তাদেরকে বলবো প্রপাগান্ডায় আমরা যেন কোনোভাবে কান না দেই। আপনারা যদি কখনো সমস্যা বোধ করেন, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার কথা, 5ই আগস্টে একটি হিন্দু পরিবার একজন মেজরের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিলেন। আমি আমার সাধ্য অনুযায়ী তাদের নিরাপত্তার জন্য আমাদের যে সমস্ত ভাই বন্ধু আছে তাদের দিয়ে খুলনার একটি জায়গায় আমি ব্যবস্থা করেছি। আমার মনে হয় বাংলাদেশের যত বড় মাদ্রাসা আছে এখানে সব নেতৃত্বশীল ওলামা ইকরাম আছেন। আপনারা যদি কখনো কোনো মাদ্রাসায় গিয়ে বলেন যে আমাদের নিরাপত্তা বোধহয় আমরা ভয়ের মধ্যে আছি, নিরাপত্তাজনিত শঙ্কায় আছি, আমার মনে হয় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেরকম আপনাদের পাশে দাঁড়াবে, ওলামা ইকরাম তাতে ন্যূনতম কার্পণ্য করবে না। যেভাবে পুজোর সময় মাদ্রাসার ছেলেরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে, আমার মনে হয় পৃথিবীতে এটা বিরল একটা দৃষ্টান্ত, এবং এটি কিন্তু আমাদেরকে আশা জাগায়। আমি আশা করব যে আমরা কোনো প্রপাগান্ডায় পা দেব না, এবং আমরা মিলেমিশে আমাদের প্রিয় স্বদেশকে গড়ে তুলব। আমরা যে যে ধর্মে বিশ্বাসী হই না কেন, প্রিয় স্বদেশটা আমাদের সকলের। আমাদের স্বদেশে কোনো কালিমা লাগুক আমরা চাই না। আমরা সকলের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকতে চাই, ঐক্যবদ্ধ রাখতে চাই। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের দেশটি ভালো থাকবে, আমরা ভালো থাকবো। আমি আশা করছি আমাদের ঐক্যে কেউ চির ধরাতে পারবেন, এবং এই ক্ষেত্রে আমাদের সীসাডালা প্রাচীরের মতো চলতে হবে। আমাদের কোনো সমস্যার জায়গা থাকলে অবশ্যই আপনারা বলবেন, আমরা সেই জায়গাটাকে সংশোধন করব, কিন্তু আমরা আমাদের প্রিয় স্বদেশকে সমৃদ্ধ দেখতে চাই, মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেরকম দেখতে চাই। আমাদের তরুণরা আমাদেরকে যে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন, স্যারের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রাকে কোনো শক্তি যেন থামাতে না পারে। আমার মনে হয় ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেকেরই ঐক্যবদ্ধ থাকার, ঐক্যের শপথ নেওয়ার সময় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে বিষয়টি আমি সবার নজরে এনে আমি আবার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।